জামাত জোটের নজিরবিহীন ঐক্য দেখে বিএনপিতে অলরেডি পরাজয়ের সুর। বিএনপি কি শুরু করেছে দেখেন, বিভিন্ন অজুহাত এক্সকিউজ শুরু করেছে। বিএনপি যে সব প্রশ্ন উত্থাপন করছে তার সুস্পষ্ট অর্থ হচ্ছে বিএনপি দেখতে পাচ্ছে যে তারা পরাজিত হবে। এখন পরাজয়ের পর যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার, যে এক্সকিউজ দেখানো দরকার, তার ভিত্তি স্থাপন করছে। এখন বিএনপি এমন এমন হাস্যকর প্রশ্ন তুলছে রাজনীতিতে, যেটা তাদের পরাজয়ের সুর থেকেই তারা করছে। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরী পোস্টাল ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। বহুল আলোচিত পোস্টাল ব্যালট, এই পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক ভোট নষ্ট থেকে বাঁচানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে পোস্টাল ব্যালট প্রচলিত। এটা আধুনিক একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত পদ্ধতি। এখন এই আর এটা আয়োজন হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন যে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিবে, দেশের ভিতরে অনেকে পোস্টাল ব্যালটে ভোট দিবে। যে আপনি নির্বাচনের দায়িত্ব পালন করছেন এক জায়গায়, আপনি ভোটার এক জায়গায়, আপনি পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এখন এটা নিয়ে বিএনপির কান্নাকাটি এবং অযৌক্তিক হাস্যকর প্রশ্ন তুলছে। কোনো সুনির্দিষ্ট দু একটা বিষয়ে আপত্তি থাকলে আপনি সেটা বলতে পারেন, কিন্তু ওভারঅল পোস্টাল ব্যালটের বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে। ধীরে ধীরে দেখবেন যে বিএনপি পুরো ভোটের বিরুদ্ধেই দাঁড়িয়েছে। বিএনপি পোস্টাল ব্যালটের বিষয়ে বিভিন্ন গুজব প্রচার করছে। এই ভাস, এটা আগে কেন, এটা পরে কেন, এটা এরকম কেন, মানে নাচতে না জানলে উঠান বাঁকা। তো বিএনপির অযাচিত প্রশ্ন থেকে মনে হচ্ছে এটাই যে বিএনপি এক পর্যায়ে সরাসরি ভোটেরই কিনা বিরোধিতা করে। দর্শক, পোস্টাল ব্যালট নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। 12 ফেব্রুয়ারি ভোট হলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, 2 দিন পর এটা বলবেন। এখন হ্যাঁ, এটা বলা উচিত যদি আসলে হয়, কিন্তু আপনারা বলছেন মিথ্যার উপর ভিত্তি করে। যৌক্তিক কোনো বিষয় নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে না। যেমন অবৈধ অস্ত্রের সরাসরি, অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে নানান মহল কথা বলছে, কেউ কেউ কোর্টে রিটও করছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন হতে পারবে না। কিন্তু মজার বিষয় দেখেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিএনপি 2 শব্দ করে কেন করে না? অবৈধ অস্ত্র তো তাদের কাছে, তারা অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বলবে কেন? এটাই হচ্ছে হিসাব। তো দর্শক দেখেন, এখানে আসল কথা হচ্ছে চরমোনাই জামাত সহ 12 দলীয় জোটের হিসাব নিকাশে, অথবা চরমোনাই জামাত যে কনফ্লিক্ট, টান টান উত্তেজনা, এই যে চরমোনাই আছে কি নাই, সংবাদ সম্মেলনে আসলো কি আসলো না, রাত 8টা সংবাদ সম্মেলনে থাকলো না, 3টায় কি বললো পরের দিন, নানান প্রশ্ন। এইসব আলোচনা, এইসব উত্তেজনায় রাজনীতিতে আলোচনার বাইরে চলে গেছে, এজেন্ডার বাইরে চলে গেছে বিএনপি। বিএনপিকে নিয়ে তো কোনো আলোচনাই নাই। এমনকি তারেক জিয়া ডক্টর ইউনূসের সাথে ভাত খেতে যান, সেটা নিয়েও তেমন আলোচনা নাই। পুরো জাতির দৃষ্টি জামাত চরমোনাই ঐক্যের দিকে, জোটের দিকে, জামাত জোটের দিকে। এর মানে বাংলাদেশ এখন জামাত চরমোনাইময়, জামাত জোটময় বাংলাদেশ। তো সেখানে বিএনপি নিয়ে আলোচনা নাই। এর থেকে বিএনপি ডেফিনেটলি মন খারাপ এবং নানান উদ্ভট দাবি, উদ্ভট প্রশ্ন করে জনগণের দৃষ্টি জামাত চরমোনাই থেকে ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছে। বাস্তব কথা হচ্ছে তাদের কণ্ঠে পরাজয়ের সুর। দেখবেন যে কোনো দল যদি সত্যিকার অর্থে কোনো অ্যানোমালিসের বিরুদ্ধে বলে, দ্যাটস গুড, কিন্তু খেলতে গেলে উঠান বাঁকা নিয়ে প্রশ্ন তুলে বুঝবেন যে এরা পরাজিত হবে। এই জন্যে অযৌক্তিকভাবে, অযাচিতভাবে উঠান বাঁকা নিয়ে প্রশ্ন তুলে। বিএনপির লোকজনের কাছে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি, লেভেল প্লেইং ফিল্ড, এগুলো নিয়ে প্রশ্ন তুলে না। তারা আছে পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ানো নিয়ে। এরকম আরো বিএনপি যেসব বিষয়ে প্রশ্ন তুলে, এগুলো অযাচিত। আর এই অযাচিত বিষয় নিয়ে প্রশ্ন তোলাই বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত বহন করে। পোস্টাল ব্যালটকে ঘিরে সৃষ্ট বিতর্ক আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে এটা বলে রেখেছেন, পরে বলতে পারবেন যে আমরা তো আগেই বলেছিলাম। ওই যে ডাকসু ইলেকশনে শিবিরের নীলক্ষেতের ব্যালটের গল্প ছড়িয়েছিল ছাত্রদল বিএনপি, যে নীলক্ষেতের বিপি, নীলক্ষেতের ব্যালট, পরে দেখা গেল সবই ভুয়া। এখন জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বলবেন তো পোস্টাল ব্যালটের ব্যালট। জামাত কিভাবে জিতেছে? ওই পোস্টাল ব্যালট দিয়ে জিতেছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজার হাজার ভোট, লক্ষ লক্ষ ভোট জালিয়াতি করে জিতেছে। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও প্রশ্ন তুলছে যে প্রবাসীদের ভোটাধিকার, ভোট নিয়েও নাকি বিরাট জালিয়াতি হতে পারে। এর মানে ওই নীলক্ষেতের গল্প যেভাবে ছড়িয়েছিল ছাত্রদল পরাজিত হওয়ার পর ডাকসুতে, এখন পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়েও নানান গল্প জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বিএনপি ছড়াবে। তাদের সেই পরাজয়ের লক্ষণ, আলামত, সুর ধ্বনিত হচ্ছে রাজনীতিতে। খালেদা জিয়ার স্মরণে
আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। খালেদা জিয়ার জন্য প্রতিনিয়ত দোয়া মাহফিল করা হয়, আসলে কোনো দোয়া মাহফিল করা হয় না, নাম দেয় দোয়া মাহফিল, ওখানে গীবত চর্চা হয় এবং ওখানে নির্বাচনী সভা হয়। এই মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য সভা করা আচরণবিধির লঙ্ঘন। কিন্তু বিএনপি এই দোয়া অনুষ্ঠানের নামে খালেদা জিয়ার নামে কার্যত ফ্যাকচুয়ালি আচরণবিধি লঙ্ঘন করে, কিন্তু সেটা দায় মুক্তি পাচ্ছে খালেদা জিয়ার নামে। তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে, প্রতিপক্ষের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। আমির খসরু বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করে। জনমনে কোনো সন্দেহ নেই, সন্দেহ হচ্ছে আপনাদের মনে, বিএনপির মনে। আর বিএনপির মনেও সন্দেহ না, এটা আপনাদের ন্যারেটিভ। পরাজিত হওয়ার পর যাতে ওই নীলক্ষেতের ব্যালটের মতো পোস্টাল ব্যালট গল্প ছড়াতে পারেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের স্বচ্ছতা জবাবদিহিতার ভিত্তিতে দ্রুত সমাধান প্রয়োজন বলে উল্লেখ করেন। তাহলে 2 দিন পর জামাত জোটের যে জোয়ার তৈরি হয়েছে, তাতে 2 দিন পর বলবেন এই পোস্টাল ব্যালট নিয়ে এই জটিলতা, অমুক নিয়ে জটিলতা, আসলে ফেব্রুয়ারি 12 তারিখ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই শব্দটা বিএনপির মুখ থেকে শোনার অপেক্ষায় আমরা। বলবে, অলরেডি বলা শুরু করছে, আপনি খেয়াল করে দেখেন, গ্রামে গঞ্জে বলছে। কারণ বিএনপি আলোচনায় নেই। 2টা কথা বিএনপি বলছে। একটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের, বিএনপির মধ্যে যারা ভদ্র তারা বলছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, ইউনুস নিরপেক্ষ জামাতি। আর একটা পক্ষ বলছে ভোট ওটা আমরা কারচুপি করে জিতে যাব। গত 2 দশকে দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, জনগণ আর কোনো বিতর্কিত নির্বাচন দেখতেছে না। এখন মানে বিএনপির জামাত জোটের জোয়ারের আগেও কিন্তু বিএনপি বলতো যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, সব ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন হবে। এখন কেমন যেন সুষ্ঠু, মানে বাস্তবে এটাকে জামাতের ক্ষেত্রে, আমি তো নিরপেক্ষ কথা বলি, জামাতও যদি দেখে যে না বিএনপি জোয়ার, তারেক জোয়ারে জামাত কোন ঠাসা, তখন জামাতও সুষ্ঠু নির্বাচন হবে না, পরিবেশ ভালো না, এইসব প্রশ্ন অযাচিত ভাবেও তোলা শুরু করবে। অতএব বিএনপির কণ্ঠে পরাজয়ের সুর ধ্বনিত হচ্ছে। বিএনপির বিরুদ্ধে জামাত এখন সমানে সমান, এক বিন্দু পরিমাণও ছাড় দিচ্ছে না। বহুমুখী প্রতিভার অধিকারী মাল্টি ডাইমেনশনাল পার্টি, যোগ্যতম দল হয়ে উঠছে জামাত। জামাতের চোখ কয়টা? 2টা না, চোখ সামনেও পিছনেও। স্বাভাবিকভাবে চোখ থাকে 2টা, সামনে কি হয় দেখতে চাই, পিছনে কিন্তু দেখা যায় না। কিন্তু জামাত পিছনেও দেখে, যেটাকে ভার্সিটাইল বলা হয়। বহুমুখী প্রতিভার অধিকারী, বহুগুণে গুণান্বিত, স্মার্ট, যোগ্য, সবসময় চোখ কান খোলা থাকে। যে এটা খেয়াল করি নেই, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে কথা হচ্ছে যে ওইখানে নাকি নির্মাণে একটা বড় ভুল হয়েছিল, যে 22,000 কোটি টাকা খরচ করে একটা টার্মিনাল নির্মাণ করা হয়েছে, সেখানে ভিতরে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, এখানে স্থপতির ভুল আছে, তো এখন সেটা রিপেয়ার করছে, তাতে আবার অনেক টাকা খরচ। এরকম মহা কোনো মেগা প্রজেক্টেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে, যে খেয়াল করা হয় না, যেখানে সেলুলার নেটওয়ার্ক কাজ করবে না, কিছু মেটাল আছে যেগুলো নেটওয়ার্ক ডিটেকটিভ বা নেটওয়ার্ক অবস্ট্রাক্টর, এটা এগুলো ঠিক করতে হয়, তো সেটা করছে, খেয়াল করা হয়নি। খেয়াল করা হলে তখন এখন অনেক উন্নত বিভিন্ন স্থাপনা সরানো হচ্ছে, ওখান থেকে খোলা হচ্ছে, ভাঙা হচ্ছে, কিছু পুরো টার্মিনাল ভাঙা হচ্ছে তা না, কিছু পয়েন্ট ভাঙা হচ্ছে নেটওয়ার্কের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য। এত বড় একটা মেগা প্রজেক্ট 22,000 কোটি টাকার, এই জায়গা সংশোধন করা হচ্ছে কেন? যে টাইমলি তারা খেয়াল করতে পারেনি, অথচ প্রফেশনাল স্থপতিদের মাধ্যমে পৃথিবীর অন্যতম সেরা কন্ট্রাক্টর কোম্পানি এটা করেছে, তাদেরও ভুল হতে পারে। কিন্তু জামাত এখন এমন ভাবে রাজনীতি করছে, তারা এই মুহূর্তে ভুল করছে না, তাদের চোখ কান খোলা, সামনেও দেখে, পিছনেও দেখে, ডানাও দেখে, বামেও দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল, প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাই। স্বাভাবিকভাবে মানুষ দেখে সামনে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই শক্তি দিয়েছিলেন, তিনি পিছনেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ। দর্শক, জামাত এখন রাজনীতিতে পেছনেও দেখে, সামনেও দেখে, উপরও দেখে, নিচেও দেখে, এইভাবে রাজনীতি হচ্ছে, এতটাই চোখ কান খোলা রাখছে। জামাত জোট নিয়ে বাংলাদেশে তোলপাড়, জোট নিয়ে হিসাব নিকাশে দর কষাকষিতে অনেক দলের নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, ওয়াজ নাই, জিকির নাই, সব বন্ধ। আর জামাত জোটের ভাগ বটরা করে, সংবাদ সম্মেলন করে, ঘুমায়, খায়, রিসোর্টে যায়, কূটনীতিকদের সাথে মিটিং করে, সব করে, এক বিন্দু পরিমাণও এদিক ওদিক হয় না।
লিয়াজু কমিটির গুরুত্বপূর্ণ নেতা, জোট নিয়ে যখন তোলপাড় তখন তিনি নির্বাচন কমিশনের সাথে মিটিং এ যান। কতটা দৃঢ় চিত্তের হলে, মাথা কতটা ঠান্ডা রাখতে পারলে, কতটা ধীর স্থির হতে পারলে এই চরম উত্তেজনার মধ্যেও, চরম চাপের মধ্যেও এভাবে সবকিছু ডিল করা যায়। হ্যাঁ, জামাত অতীতে ভুল করেছে, এখনো করছে বা সামনেও করবে, কিন্তু তারপর যোগ্যতম দল হয়ে উঠছে। এভাবে অ্যালার্ট যদি থাকতে পারে, সব দিকে যদি চোখ কান খোলা রাখতে পারে, তারাই যোগ্যতম দল হিসেবে ক্ষমতায় যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি জামাত সেই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। আমি হ্যাঁ, একটু ভুল পেলেই আমরা ঝাঁপিয়ে পড়বো, সমালোচনা করবো, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি ইন কম্পেয়ার উইথ আদার্স, জামাত ইজ দি মোস্ট কম্পিটেন্ট, দেয়ার ইজ নো ডাউট, in spite of having huge mistakes। যে কোনো দলের সাথে কম্পেয়ার করলে জামাতের চাইতে শ্রেষ্ঠ কোনো পার্টি আপনি দেখাতে পারবেন না। জামাত যদি এই মুহূর্তে জামাতের যদি আপনি 99টা ভুল দেখাতে পারেন, যে এই 99টা ভুল এটা করা ঠিক হয়নি, তাহলে জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বীর ভুল দেখাতে পারবেন 999টা, যে এই কাজ তাদের করা ঠিক হয়নি। ভুল করলেও জামাতে এগিয়ে, যোগ্যতম। দর্শক, বিএনপি অযাচিত বিভিন্ন বিষয় নিয়ে একটু পর পর নির্বাচন কমিশনে দৌড়েই যায়। হ্যাঁ, পোস্টাল ব্যালটে এইটা কেন, অমুক তমুক। আর জামাত কি যাবে না? বিএনপি গেছে, জামাতও যাবে। বিএনপি একবার গেলে জামাত যাবে, বিএনপি দুইবার গেলে জামাত যাবে, জামাত প্রয়োজনে 3বার যাবে। অতএব কোনো ছাড় নেই, সেটাই করেছে বিএনপি। সালাউদ্দিন নির্বাচন কমিশনে গেছে, জামাত হামিদুর রহমান আজাদরা, এহসান মাহমুদ জুবাইররা গিয়েছে। এটাই হচ্ছে চোখে চোখ রেখে সমানে সমান আচরণ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামাত ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত। প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ডক্টর হামিদুর রহমান আজাদ। এখানে বিএনপি অযাচিত পোস্টাল ব্যালট নিয়ে অযাচিত গুজব ছড়াচ্ছে, আর জামাত প্রশাসন নিরপেক্ষতা নিয়ে কনক্রিট, প্রমাণ ভিত্তিক, যৌক্তিক, বাস্তব ভিত্তিক অভিযোগ তুলে ধরছে, যেটা একদম ফ্যাক্ট। কি করেছে প্রশাসন আপনারা তো দেখেছেন অলরেডি। প্রশাসন ধরাও খেয়েছে, এবং প্রশাসনের সিদ্ধান্ত যে ভুল ছিল এটা আপিলে প্রমাণিত হয়েছে, যে জামাতের সাথে পক্ষপাত করেছে। কারণ জামাতের প্রার্থীরা সবাই এখন প্রার্থীদের ফিরে পাচ্ছে, যাদেরটা বাতিল করা হয়েছিল। এর মানে কি প্রশাসন ভুল করেছিল, নইলে এখানে ফিরিয়ে দিল কেন? তো জামাতের যে অভিযোগ সেটা তো প্রমাণিত, আর বিএনপি যে অভিযোগ দেয় সেটা গুজব, কোনো প্রমাণ নাই। আর এই প্রশাসন যে জালিয়াতি করেছে এর বিরুদ্ধে তো বিএনপির টু শব্দ নাই। প্রধান নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অথচ হামিদুর রহমান আজাদ জোটের হিসাব নিকাশে অন্যতম দায়িত্বশীল। হামিদুর রহমান আজাদ, ডাক্তার তাহির, এরাই বিষয়টা ডিল করেন। এই প্রতিনিধি দলে ছিলেন সংগঠন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামী 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিছু এলাকায় কিছু দলের প্রার্থীরা অবাধে প্রচারণা চালাচ্ছে। এর সাথে আমি একটু অ্যাড করি, বিএনপি খালেদা জিয়ার নামে দোয়া মাহফিলের নামে কুচ্ছা রটনা করছে, দোয়া মাহফিলে, এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটা প্রতারণা। খালেদা জিয়ার নামেও বিএনপি প্রতারণা করছে, নাম ব্যবহার করে। মৃত খালেদা জিয়াকেও রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিএনপি। তিনি আরো বলেন, দলীয় প্রধান হিসাবে নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশের দুটি বড় দলের ক্ষেত্রে প্রোটোকল প্রদানের ক্ষেত্রে সমতা নিশ্চিত করা জরুরি। এখানে জামাত যে অভিযোগগুলো করছে প্রত্যেকটা একদম চোখের সামনে প্রমাণিত সত্য, যেটা নিয়ে কোনো ডাউট নেই, আর বিএনপিটার কোনো ভিত্তি নেই। আর এই যে বৈষম্য, এটা নিয়ে বিএনপির কথা নেই। তিনি আরো বলেন, দলীয় প্রধান হিসেবে এ বিষয়ে নির্বাচন কমিশন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন। তারেক রহমানকে যে লুতুপুতু, এটা নিয়ে প্রশ্ন। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন সরাসরি উদ্যোগ না নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে, যা তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারের অর্থায়নে নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত ব্যবস্থা নিতে হবে। এবং জামাতের সব ফিকির হচ্ছে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সেজন্য। আর এই সুষ্ঠু নির্বাচন, প্রযুক্তিগত নির্বাচন, কারচুপির সব রাস্তা বন্ধ করে দেয়া সংক্রান্ত কোনো প্রস্তাব বিএনপির পক্ষ থেকে যায় না।
তারা যায় ওখানে গুজব প্রতিষ্ঠিত করতে। হামিদুর রহমান আজাদ তারা বলেন কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করছে, যে ভোটারদের প্রভাবিত প্রতারিত করছে। এরপরে এই ফ্যামিলি কার্ড কৃষি কার্ড তো ওই সাবেক শিবিরের ছেলেরা বিভিন্ন শর্ট ফিল্ম আর নাটকে বানিয়ে ওটা খেয়ে দিয়েছে। ফ্যামিলি কার্ড ভুয়া, কৃষি কার্ড ভুয়া, এটা প্রমাণিত হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় অভিযোগ, জামাত প্রার্থীর বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ করার কারণে দ্বৈত নীতি অনুসরণ করে। বিএনপি এটা করে, তাতে কিছু হয় না। যাই হোক দর্শক, জামাত এই মুহূর্তে সুপার অ্যালার্ট, সুপার স্মার্ট পলিটিক্স করছে। চরমোনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে, জামাত শিবিরের মাঠ পর্যায়ে খুশির বন্যা। কিন্তু কেন্দ্রীয় জামাত ঠান্ডা মাথায় নীরবে নিভৃতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা কোনো রিয়াকশন দিচ্ছে না কিংবা দিবে না। চরমোনাই সংবাদ সম্মেলন করে জামাত জোট তো ছেড়েছি, ঠিক আছে, শাইখের চরমোনাইয়ের ভাষায় বললাম, তারা জোট ছাড়ে নাই। চরমোনাই 11 দলীয় জোট থেকে 10 দলকে বের করে দিয়েছে। এখন চরমোনাই জোট আছে, ওয়ান বক্স পলিসি এখনো নাকি আছে, তারা বলছে তাদের ওয়ান বক্স পলিসি আছে। সেই জায়গায় চরমোনাই কিন্তু জামাতের বিরুদ্ধে অনেক অভিযোগ করে বের হয়েছে, অনেক কুৎসা রটিয়েছে। জামাত ইসলাম থেকে দূর হয়ে গেছে, বের হয়ে গেছে, অমুক তমুক নানান কিছু। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদি তাদেরকে 70 সিট দিত তাহলে জামাত ইসলামের মহাকাণ্ডারিতে পরিণত হতো। বাংলাদেশে ইসলামী দল বা ইসলামপন্থীদের দেখেন, ইসলামপন্থী এদেরকে আমি ওন করি এবং এদের পক্ষেই আমি নিজেই একজন স্বঘোষিত ইসলামপন্থী, এতে কোনো সন্দেহ সংশয় কিংবা হীনমন্যতা নেই। কিন্তু তারপরও ইসলামপন্থীদের একটা ভণ্ডামি হচ্ছে, নিজের সাথে থাকলে ভালো আর সাথে না থাকলে খারাপ। এটা সবার ক্ষেত্রে। যেমন চরমোনাই জামাত এতদিন ঐক্য ছিল, চরমোনাইয়ের কোনো বেদাত ছিল না, চরমোনাইয়ের আকীদায় কোনো সমস্যা ছিল না, পীর মুরিদির মধ্যে কোনো সমস্যা ছিল না, সব ঠিক ছিল। আবার জামাত চরমোনাই এতদিন ঐক্য ছিল, জামাতের আকীদায় কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, জামাত ইসলামের মধ্যেই ছিল। এখন সম্পর্ক নেই, এখন দেখবেন যে এরা বলবে এদের মধ্যে বেদাত, ভণ্ডামি। আবার আওয়ামী লীগের দালালি, এটা জামাত এতদিন কিন্তু বলতো না, কিন্তু এখন কিন্তু সেই হাসান মাহমুদের সাথে ছবি কিংবা আরো যারা আছে, বিশেষ করে ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালের সাথে পীর সাহেব চরমোনাইয়ের সেকেন্ড পীর সাহেবের যে ডলাডলির ছবি, এগুলো প্রচার করছে। এটা একটা চরিত্র, এটাকে আপনি ভণ্ডামি বলেন আর দ্বিচারিতা বলেন, এটা আছে সবার মধ্যেই। নিজের সাথে থাকলে সব ঠিক আছে। রাজনৈতিক কারণে ধর্মীয় ফতোয়া আবর্তিত হয়, এটা চরমোনাইয়ের ক্ষেত্রেও জামাতের ক্ষেত্রেও, হোয়াটএভার। তো এখানে জামাত জোট ছেড়ে গিয়েছে চরমোনাই, মাঠ পর্যায়ে জামাত শিবিরের জনশক্তিরা খুশির বন্যা, আলহামদুলিল্লাহ বলছে সবাই। এর কারণটা কি? কেউ কিন্তু বেজান না, ইস আহারে জোটটা ভেঙে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। চরমোনাইয়ের লোকজন খুশি। আপনারা দেখেছেন যে চরমোনাই যখন ঘোষণা দিল গাজী আতাউর রহমান সাহেব তার 11 দলীয় জোটে থাকছে না, তখন এককভাবে নির্বাচন করবো 268 আসনে, এই ঘোষণার পর পুরো হল রুম জুড়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান এবং খুশির বন্যা, আলহামদুলিল্লাহ। সবাই সমস্বরে উপস্থিত চরমোনাই সবাই সমস্যারে আলহামদুলিল্লাহ বলেছে। মাঠ পর্যায়ের চরমোনাই বিশেষ করে সোশ্যাল মিডিয়া ঘেটে যেটা দেখলাম, তারাও বলছে না ভালো হয়েছে, আলাদা হয়েছে, আলাদা নির্বাচন করছি, ভালো হয়েছে। কাউকে আমি হতাশ দেখলাম না। আর জামাত শিবিরের লোকজন মাঠ পর্যায়ের যারা, নট সেন্ট্রাল লিডারশিপ, চরমোনাই সেন্ট্রাল লিডারশিপ তো জামাতের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, গালাগালি করেই জোট ত্যাগ করেছে। কিন্তু জামাতের সেন্ট্রাল লিডারশিপের কেউ এ বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি এবং সামনেও করবে না, এটা আমি নিশ্চিত। তারা এই বিষয়ে চুপচাপ, তারা তাদের জন্য যেটা কল্যাণকর তারা সেটা করেছে। জামাতের কাছে যদি কেউ উত্তর দিতে কেউ বাধ্য করে, আমিরে জামাত বা জামাতের অনুকরণ নেতাকে, ডাক্তার তাহের হামিদুর রহমান আজাদ বা ইসলাম মাহবুব জুবাইরকে, তারা বলবেন এটা তাদের কল্যাণ কামনা করি, তারা যেটা ভালো মনে করেছে সেটা করেছে, আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ থাকতে। কিন্তু চরমোনাই বেঈমানি করেছে, তারা অযৌক্তিক আসন দাবি করে জোট ভেঙেছে, জোট ভাঙার জন্য তারা দায় নিতে হবে, এগুলো আমরা বলছি, কিন্তু জামাতের নেতৃত্ব কখনো এটা বলবে না।
এবার আসেন যে জামাতের মাঠ পর্যায়ের জনশক্তিরা খুশি কেন? কয়েকটা কারণে খুশি। একটা হচ্ছে বিশেষ করে এটা সত্য, এটা কেউ অন্যভাবে নিলে নিবেন, কিন্তু ইটস ট্রু। এতদিন জামাতের যারা কাজ করেছেন মাঠে ময়দানে এবং একটা সম্ভাবনা তৈরি করেছেন এবং তারা নির্বাচন করবেন, তো সেখানে চরমোনাইকে ছেড়ে দেয়া হবে বা হলে এটা তারা ভালোভাবে ডেফিনেটলি নিতেন না। হয়তোবা আন্তরিকভাবে কাজ করতেন, কাজ করার নির্দেশনা ছিল, কিন্তু মন থেকে এটা মানতে কষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই চরমোনাই না থাকায় অনেকের জোট বেঁচে গিয়েছে, অনেক জামাত প্রার্থীর প্রার্থিতা বেঁচে গিয়েছে, তারা নির্বাচন করতে পারবেন। নইলে তো চরমোনাইকে ছেড়ে দেওয়া লাগতো প্রায় 50 জন। তো যে চরমোনাইকে যে 50টা আসন জামাত দিত, ওই 50 জনের অনুসারী বা 50টা আসনের প্রার্থী সহ তাদের খুশি এটা দৃশ্যমান হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারা অনেকে বলছে আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, এর মানে চরমোনাই নাই, ভেজাল গাছ। কেউ কেউ বলছে যে জঞ্জাল গেছে, ভালো হয়েছে। কেন খুশি? কারণ চরমোনাইয়ের যে ইরেশনাল নন পলিটিক্যাল বিহেভিয়ার, যেটা ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতায় আসার জন্য একটা জোট বা দলের জন্য এটা ফিট নয়, সেই জায়গায় জামাত শিবিরের মাঠ পর্যায়ে জনশক্তির খুশি। বিশেষ করে জামাত শিবির চরমোনাইয়ের সাথে মাঠে ময়দানে এতদিন মিশে যেটা দেখেছে, যে তারা পুরনো চিন্তা ভাবনা থেকে বের হতে পারেনি, তারা ইমোশনে চলে, ইমোশন ড্রিভেন, তাদের মধ্যে রেশনালিটি নাই, এবং অন্ধ আনুগত্য, বাস্তবতা বিবর্জিত কোনো জরিপ, রিয়েলিটি এগুলোতে বিশ্বাস করে না। ওয়াজের মাঠে লোক দেখলে মনে করে এরা সবাই আমাদের, মানে এই ইরেশনালিটির কারণে জামাতের মাঠ পর্যায়ের লোকজন চরমোনাই বের হয়ে যাওয়ায় খুশি। আর চরমোনাই লোকজন খুশি কেন? কারণ তারা তো জানে যে এই বের হয়ে যাওয়ার কারণে তাদের নির্বাচনী রাজনীতি থেকে অবসান নেওয়া হয়ে গেল। 12 ফেব্রুয়ারি নির্বাচন থেকে তারা কার্যত বিদায়। এটার কারণ হচ্ছে চরমোনাইয়ের একটা অংশ দেখতো যে আসলে জামাতের মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছিল। সারা বাংলাদেশে ইসলামপন্থী বলতে, চরমোনাই বলতে মানুষ জামাতকে বোঝা শুরু করতো, যে যা চরমোনাই ওইটাই জামাত, এর মানে চরমোনাই সব জামাত। এতে অনেকের অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল, যে কারণে চরমোনাইয়ের অনেকে তারা জানে যে নির্বাচনী রাজনীতিতে হমাশা, তারপরও তারা খুশি। আর সেন্ট্রাল জামাত চুপচাপ কেন? নীরবে নিভৃতে ভিন্ন কিছু ঘটানোর চেষ্টা করছে সেন্ট্রাল জামাত। এর কারণ কি? এর কারণ হচ্ছে জামাত মনে করে, বিশেষ করে কেন্দ্রীয় জামাত কখনো প্রতিক্রিয়াশীল না, কখনো কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বলা, এটা বিশ্বাস করে না যে চুপ থাকার মধ্যে কল্যাণ, ঘুরে ফিরে তারা আসতে পারে। কারণ যেহেতু চরমোনাইয়ের সামনে কোনো উপায় নেই, জোট থেকে অন্য কাউকে নিয়ে জোট থেকে বের হতে পারেনি, 3 দিন ষড়যন্ত্র করবে, যে দেখবে যে না এদিকে ওদিকে আম সালা কোনোটাই নাই, তারপরে অন্য কোনো উপায় জামাতের সাথে সমঝোতা করতে আসতে পারে। এই বিশ্বাস এখনো কেন্দ্রীয় জামাতের আছে। এ কারণে চুপচাপ কোনো কথা বলছে না এবং কথা বলবেও না। তো সব সময় এরকম বিতর্কিত বিষয় বা উত্তেজনার মধ্যে জামাত নেতৃত্বের যে চুপ থাকা, তার কল্যাণ জামাত পেয়েছে। যেমন অতীতে জামাত নেতৃত্ব চরমোনাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যার ফল পেয়েছে চরমোনাইয়ের সাথে এই কয়েক মাসের পথ চলায় চরমোনাইয়ের যত অস্ত্র ছিল জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার, সবগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এটি তো চুপ থাকার একটা ফল। এখানে আরেকটা বিষয় বলি, দেখেন জামাতের মাঠ পর্যায়ে জনশক্তির আলহামদুলিল্লাহ বলছে, অথচ আমিরে জামাত চরমোনাইয়ের বিরুদ্ধে কিছু বলতে নিষেধ করেছে। এখানে জামাতের জনশক্তি, সমর্থক, কর্মী, এমনকি রোকনদের উপরও জামাতের সংগঠন হিসেবে জামাতের নিয়ন্ত্রণের চাইতে সোশ্যাল মিডিয়া বা অনলাইন ইনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণ বেশি। কারণ তারা যা বলে, যেদিকে পথ দেখায় লোকজন ওইটাই বলে, এবং এটার প্রয়োজন রয়েছে। এবং এত কিছু নিয়ন্ত্রণ করা আবার সম্ভব নয় সংগঠনের পক্ষে। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু স্বাধীনভাবে বলবে, সংগঠন এটা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না।